আমরা যেটা শুরু করে যাচ্ছি আমাদের হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। আমরা কি একটু শুনতে পাচ্ছি সবকিছু? জি স্যার। জি স্যার। তো আমরা যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে কোয়ালিটি বা কোয়ালিটি। এখন আমরা যখন কোর্স শুরু করেছিলাম একবার প্রথম দিকে, তখন আমরা বলেছিলাম হোয়াট ইজ কোয়ালিটি, তাই না? কোয়ালিটি মানে হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার যেটা চাচ্ছে বা কাস্টমার রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করার নামই কোয়ালিটি। হ্যাঁ, যে একটা কাস্টমার যদি এরকম বলে যে একটা কালো কালারের টি শার্ট দরকার আমার, সেই কালো কালারের উপর লাল কালারের এমব্রয়ডারি করতে হবে। এখন তোমার মনে হলো যে কালো কালারের সাথে লাল কালারের এমব্রয়ডারি মানাচ্ছে না, আমি এটাকে অন্য এমন কাজ করতে পারি যে সেম এটা সাদা কালার দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। সো অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে বায়ার এটা পছন্দ নাও করতে পারে, বলতে পারে যে না, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় নাই, তো কি করা যেতে পারে, তা আমি এটা নিব না। সো সেম এগেন আবার এরকম হতে পারে যে অনেকে কোয়ালিটি নিয়ে বলে এটা কোয়ালিটি মানে হচ্ছে গুণগত মান, গুণগত মান বা মান হচ্ছে জিনিসটা নষ্ট অথবা ভালো, এই ব্যাপারটা আসলে অন্য ব্যাপার। এটাও কোয়ালিটির সাথে এরকম ভাবে যায় না, কারণ অনেক ক্ষেত্রে প্রোডাক্টের গুণগত মান ঠিক আছে, মানে প্রোডাক্টটা নষ্ট না, ভালো, কিন্তু দেখা গেল যে জাস্ট কাস্টমার রিকোয়ারমেন্ট মিট করে নাই বলে কাস্টমার প্রোডাক্টটা নিতে চায় না। যে একটা আমি একটা এক্সাম্পল হয়তো ক্লাসে বলেছিলাম, বাট আমি রিসেন্ট ঘটনা, মানে 6-7 মাস আগে আমার কলিগের সাথে একটা ঘটনা। তো আমাদের ক্যাফেটেরিয়াতে লাঞ্চ ব্রেকফাস্টের, আমি মনে হয় তোমাদের বলেছি কিনা মনে করতে পারছি না। তো ওইটা ছিল এরকম যে আমার কলিগ আর আমি মিলে সকালে ব্রেকফাস্ট করবো। এখন ব্রেকফাস্টের জন্য আমাদের নাস্তা কি হয়? পরোটা, ডাল ভাজি আর ওই ডিম ভাজি। তো আমার ব্যক্তিগতভাবে ডিম ভাজিতে পেঁয়াজ মরিচ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। কিন্তু আমার কলিগ বলে দিচ্ছে উনি পেঁয়াজ মরিচ ছাড়া খাবেন। তো ওইভাবে ওনারা দিয়ে বানায় দেওয়ার কথা, আমরা বললাম, বসলাম। কিছুক্ষণ পরে খাবার না আমাদের স্ন্যাক্স দিয়ে গেল, মানে নাস্তাটা দিয়ে গেল। দেখা গেল যে আমাকে যেটা দিছে সেটা পেঁয়াজ মরিচ ছাড়া, আর আমার কলিগকে দিছে, সরি উল্টা বলেছে, আমার কলিগকে দিয়েছে পেঁয়াজ মরিচ ছাড়া। আর আমার কলিগ আবার বলতেছে, হ্যাঁ, আমাকে দিয়েছে পেঁয়াজ মরিচ ছাড়াটা, আর আমার কলিগকে দিয়েছে পেঁয়াজ মরিচ ছড়াটা। কিন্তু যদিও চাইছিল উল্টাটা আর কি। হ্যাঁ, আমরা চেয়েছিলাম, আমার তো আর কোনো আলাদা রিকোয়ারমেন্ট নেই, পেঁয়াজ মরিচ ছাড়া হলেও আমার চলে, পেঁয়াজ দিলেও চলে, অসুবিধা নেই। কিন্তু আমার কলিগের রিকোয়ারমেন্ট ছিল পেঁয়াজ মরিচ ছাড়া। সে ধরে গেল, কি ব্যাপার ভাই, আপনি দিলেন না, এটা কেমন দিলেন, এইসব বলতেছে। তা আমি ওনাকে বললাম যে স্যার, সব করে ফেলি তাহলে তো হয়েছে। তো দেখো, একই টেবিলে একটা প্রোডাক্ট, একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট ছিল না, আমরা জাস্ট ভালো প্রোডাক্ট সলভ করলাম, দেখা গেল যেটা কোয়ালিটিফুল প্রোডাক্ট হয়ে গেল। সো কোয়ালিটি ব্যাপারটা আসলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোয়ালিটি কি জিনিস, কাস্টমার রিকোয়ারমেন্ট, এইটা আসলে আমরা একটু ছবি দেখি আমার মনে হয় আরো বেটার ক্লিয়ার হবে। দেখো, বাম দিকের বিল্ডিং, উপরের বিল্ডিংটা দেখতে পাচ্ছি কিনা, এটা কি কারসার দেখা যায়? এটা কি চেনো কেউ? পাসপোর্ট। হ্যাঁ। আর ডান পাশেরটা চেনো? স্যার এটা মনে হয় সিঙ্গাপুরের একটা মানে বিল্ডিং হবে। এক্স্যাক্টলি, সিঙ্গাপুরে একটা মানে 5 স্টার বা 7 স্টার হোটেল, ওটার হোটেলের উপরে একটা বিশাল বড় ইয়ে আছে, মানে রেস্টুরেন্ট আছে এবং সুইমিং পুল আছে, সেটা। সো জি স্যার। 1632 সালে যখন একটা স্ট্রাকচার বানানো হয়েছে, ইটস লুকস লাইক দিস, এমন হয়েছে। আর যখন রিসেন্ট 2020, 2000 সাল, 2000-এর পর থেকে যে স্ট্রাকচার গুলো ডেভেলপ হয়েছে, সেগুলো কিন্তু ডান পাশেরটার মতো হয়েছে। তাহলে আগেরটা কি কোয়ালিটিফুল না, বা পরেরটা কি আহ, বেশি কোয়ালিটিফুল? এমন কোনো ব্যাপার নাই, মানুষের সময়ের সাথে রুচির পরিবর্তন হয়, ওই রুচিকে অ্যাড্রেস করার নামই হচ্ছে আসলে কোয়ালিটি। তো এখন সেম নিচের দুটো ছবি দিয়ে তাকাও, বামের ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমার জানা মতে বিএমডাব্লিউ একটা মডেল, 1920 সালে পাবলিশ হওয়া। এখন এই মডেলের গাড়ি তুমি নিবা, রাস্তায় চালাবা বর্তমান সিনারিওতে? অফিস না, দিল, না স্যার আমরা মডার্নটাই নিব। মডার্নটাই নিব। তো কেন? Because তখন কেবল ঘোড়ার গাড়ি থেকে এই গাড়িগুলো হয়েছে। ঘোড়ার গাড়ি ওরকম ভাবেই চলে, এরকম চারকোনা, মানে ইয়ের মতো ছিল, আর তার সামনে একটা ইঞ্জিন চেসিস বসাই দেওয়া হয়েছে, গাড়ি রান করতেছে, তখন এরকম ছিল। বাট সময়ের সাথে সাথে মানুষের হ্যাবিট, অভ্যাস, রুচি, এগুলো পরিবর্তন হয়, আর ডান পাশের যে গাড়িটা দেখতে পাচ্ছি এমনটা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের গ্র্যাজুয়ালি কোয়ালিটির যে চেঞ্জেস, সেগুলো আমরা এইভাবে অ্যাড্রেস করতে পারি। সো তারা দাঁড়ায়, হোয়াট ইজ দ্য কোয়ালিটি? কোয়ালিটি আমরা বলেই ফেললাম, কোয়ালিটি মানে হচ্ছে কাস্টমার যেটা বলছে সেটা যদি মিট করে ফেলতে পারি, সেটাই হচ্ছে কোয়ালিটি, কাস্টমার স্যাটিসফ্যাকশন। সো স্যাটিসফ্যাকশনটা কিভাবে আমরা মেজার করতে পারি? আমরা বলতে পারি পারফরমেন্স আর এক্সপেকটেশন। যে পারফরমেন্সটা কি? পারফরমেন্স হচ্ছে আমি একটা 20,000 টাকার ফোন কিনলাম, এই 20,000 টাকার ফোনটার পারফরমেন্স যদি 20,000 টাকার সমতুল্য হয়, তাহলে আমার এক্সপেকটেশন তো 20,000 টাকারই হবে, তার পারফরমেন্স তো 20,000 টাকা। তাহলে আমি যদি একটু ক্যালকুলেট করি,
তাহলে আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে যে কোয়ালিটি ইকুয়াল টু, ফোনটা হচ্ছে 20,000 টাকার ফোন, আর আবার এক্সপেকটেশন 20,000 টাকা, তার মানে ওয়ান, তার মানে হোয়াইট ইজ গুড। যদি এমন হয় পারফরমেন্সটা 20,000 টাকা থেকে 30,000 টাকায় ইকুইভ্যালেন্ট ফোনের মতো পারফরমেন্স দেয়, হ্যাঁ, তাহলে কেমন হলো? এটা কোয়ালিটি কিন্তু আরো ভালো বলতে পারেন। কিন্তু যদি এমন হয় যে ফোনের দাম 20,000 টাকা, পারফরমেন্স হচ্ছে ফিচার ফোনের মতো 2,000 টাকার মতো, তখন পারফরমেন্স কি ভালো বলতে পারছি আমরা? বলতে পারছি না। সো এইভাবে আমরা কোয়ালিটিকে একসাথে ডিফাইন করি যখন আমরা মেডিকেলি এক্সপ্রেস করতে চাই পারফরমেন্স আর এক্সপেকটেশন। সো যেমন আমি একটা রিয়েল রিয়েল লাইফ সিনারিও বলি, বর্তমানে ফোনে ছবি তোলার জন্য সবচেয়ে ভালো ফোন কোন কোম্পানির হতে পারে আমরা ধরে নিতে পারি? স্যার স্যামসাং। অথবা আইফোন। এই দুটার একটাকে মানুষ রিপ্রেজেন্ট করে। স্যামসাং এর খুব দামি ফোনগুলো যেগুলো একবারে ফ্ল্যাগশিপ লেভেলের। কিন্তু এডিশনাল ভাবে একটা কোম্পানি বর্তমানে খুবই ভালো করতেছে, দ্যাট ইজ এ ভিভো। তো ভিভোর বেসিক ম্যাচারের অনেক মোটামুটি দামের ফোনগুলো ওরা দেখা যাচ্ছে আইফোন বা এইসব মানে বড় বড় ফোনগুলোকে জায়ান্ট গুলোকে বিট করে ফেলতেছে, দাম হয়তো বা তার অর্ধেক। তো এটাও কিন্তু আসলে এক্সপেকটেশনের প্যারামিটার। সেম এগেন আমাদের প্রোডাক্টের লাইফ সাইকেল নিয়ে এটা হতে পারে। একটা প্রোডাক্ট কিনছি মানে ধরো ফোন কিনলাম, কত বছর লাইফ সাইকেল হতে পারে? 3-4 বছর। কিন্তু এখন 7 বছর হয়ে গেছে, ফোনটা তো নষ্ট হয়নি, সুন্দর চলতেছে। তো এইগুলো হচ্ছে এক্সপেকটেশনকে যদি আমরা ওভারকাম মানে পারফরমেন্সটা এক্সপেকটেশন থেকে ছাড়াই যাই, হ্যাঁ, তাহলে আমরা কি করি, ওই প্রোডাক্টটা আবার কিনি। এটাকে বলা রিপিট কাস্টমার। আমরা ধরো একটা এরকম সার্ভিস পেলাম, খুব ভালো সার্ভিস, আমি ওই কোম্পানিতেই আবার যাবো। আর যদি ভালো সার্ভিস না পাই, বলো ভাই আমার পৌঁছে দেওয়া হচ্ছে, আর জীবনে এখানে আমি যাবো না। হ্যাঁ, রিসেন্ট যেটা হয়েছে ওয়ান প্লাস ফোনের এক্সাম্পল যে পেয়েছি, ওয়ান প্লাস ফোনগুলো খুবই ভালো ফোন, কিন্তু ওই যে একটা কমন ইস্যু, গ্রিন লাইন ইস্যু, তাই না? আমরা অনেক অনেক ডিসপ্লেতে অনেকে জানি। ওই কারণে অনেকে ওয়ান প্লাস ফোন কিনতে চায় না। যদিও কোম্পানি অনেক পলিসি টলিসি চেঞ্জ করে ইয়ে করতেছে। সো এটাও কিন্তু কোয়াইট একটা মানে বর্তমানে আমাদের সিনারিও আমরা অ্যাড্রেস করতেছি না। আচ্ছা, সো আমরা যদি এরপরে যাই কোয়ালিটি কি, কোয়ালিটি যদি আমরা অ্যাড্রেস করি, কোয়ালিটির কিছু ডাইমেনশন আমরা যাই। একটা হচ্ছে ফাংশনালিটি। ফাংশনালিটি মানে হচ্ছে কোর ফাংশন। ফোনের মেইন ফাংশনটা কি বলতো? একটা মোবাইল ফোনে যেটা এক্সাম্পল দিলাম, স্যার সিপিইউ। না, মেইন ফাংশন হচ্ছে কথা বলতে পারা। ও আচ্ছা। হ্যাঁ, স্যার। তার মানে ফোন আছে, সবই ঠিক আছে, ফোনের ছবি তোলা যায় খুবই ভালো, খুবই ভালো ভিডিও দেখা যায়, কিন্তু কথা বলতে গেলে নেটওয়ার্কের সমস্যা হয়। তো এইটা যদি আমরা বলি, এটা কিন্তু আসলে ফোনের ওই ফাংশন নষ্ট করে দিল, বা যে কোনো প্রোডাক্টের মেইন ক্যারেক্টারিস্টিক হলো। সেকেন্ড হচ্ছে রিলায়েবিলিটি, প্রোডাক্টটা অনেকদিন টিকবে, আছাড় মারলে কিছু হবে না, খুবই বড় সড়ো মানে মানে এটা লাইফ সাইকেল হবে, এগুলো আমরা আশা করি। হ্যাঁ, থার্ড হচ্ছে আমরা বলি ইউজেবিলিটি, ইউজার ফ্রেন্ডলি যেটাকে বলি। যেমন আমার মনে আছে আমি যখন 2011 সালে প্রথম ফিচার স্মার্টফোন কিনতে চাই, 2011 সালের কথা বলছি, 15 বছর আগে কথা বলছি, তখন আমি কিনতে গেছিলাম হচ্ছে নোকিয়ার ফোন ইউজ করতাম, ফিচার ফোন। আমি নোকিয়ার অ্যান্ড্রয়েড ফোন কিনতে গেছিলাম, মানে স্মার্টফোন কিনতে, যেটাকে বলে টাচ ফোন কিনতে গেছিলাম। তো অনেকে জানো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ঘুরে ফিরে ইয়ে ফোন ছাড়া কিছুই না, উইন্ডোজ ফোন। এবং উইন্ডোজটা এমন ছিল আমার জন্য খুবই অস্বস্তিকর ছিল, তো আমি এই জন্য আর ফোনটা কিনি নাই। এটাকে বলে লুমিয়া, নোকিয়ার লুমিয়ার কিছু সিরিজ আসছিল 2011-10-এর দিকে, হ্যাঁ, ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবে। সো বুঝতে পারছো তো ইউজার ফ্রেন্ডলি কত ইম্পর্টেন্ট। আর নোকিয়ার কথা যেটা বললাম, ফিচার ফোনে নোকিয়া কেন এত বেশি চলতো বলতো? ইউজার ফ্রেন্ডলি, এক বাটনেই কল করা যায়, সেই বাটনে কল কাটা যায়। 3310 নোকিয়া অনেকদিন চলছে, এবং ডিউরেবিলিটির দিক দিয়েও কিন্তু এটা নো ডাউট যে খুবই ভালো লেভেলের একটা ফোন। সেকেন্ড হচ্ছে মেনটেনেবিলিটি, এরপরে মেনটেনেবিলিটি যেটা অরিজিনাল কন্ডিশনে খুব সহজে রিভার্স করা যায়, ইফিসিয়েন্সি ভালো, দেখতে সুন্দর, আর লাস্ট হচ্ছে সার্ভিসিবিলিটি, যে প্রোডাক্টটা যদি কোনো সমস্যা হয়, কাস্টমারকে খুব দ্রুত কাস্টমার ওটাকে খুব সুন্দর একটা সার্ভিস দেওয়া যায়, কাস্টমার যাতে হ্যাপি থাকে। ঠিক আছে, যে কাস্টমারের সাথে ওই কোম্পানির আচরণ কেমন, বিহেভিয়ার কেমন, এগুলো হচ্ছে আমরা কোয়ালিটি ডাইমেনশনকে চিন্তা করি। এগুলো যদি থাকে তাহলে আমরা কাস্টমার এক্সপেকটেশন মিট করছি, আমরা এটাকে অ্যাড্রেস করতে থাকি। এখন কোয়ালিটি কবে যাত্রা শুরু করলো? আমরা আসলে গল্পগুলো এখন একরকম শুনবো, পরে আবার আরেক রকম শুনবো ইনশাল্লাহ। সো হোয়াট ইজ কোয়ালিটি? কোয়ালিটি আমরা যদি বলি, এটা হচ্ছে আমরা বলে ফেলছি, ইটস অ্যাবিলিটি টু কনসিস্টেন্টলি মিট, ইট দ্য অ্যাবিলিটি টু কনসিস্টেন্টলি মিট অর এক্সিড দ্য কাস্টমার এক্সপেকটেশন। কাস্টমার কখন চাই তার থেকে বেশি। এখন কোয়ালিটি যাত্রা শুরু করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। আসলে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কেন স্টার্ট হয়েছে, এটার সাথে একটা বিশাল জিও পলিটিক্যাল বিষয় এবং অনেকগুলো প্যারামিটার যুক্ত আছে।
তো আমরা জাস্ট এখানে খুব সংক্ষেপে একটু বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান কিন্তু একবারে অনেক পিছিয়ে যায়। মিত্র বাহিনীর সাথে যুদ্ধ চলে, জাপানে আমেরিকায় পারমাণবিক বোমা অ্যাটাক করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানের ফাইন্যান্সিয়াল ইকোনমি খুবই খারাপ অবস্থা চলে যায়। তখন তারা কোয়ালিটিকে এমফেসাইজ করে প্রসেসের কস্ট কমায় ফেলে, এবং প্রসেসের কস্ট কমায় ফেলে এবং টপ নচ কোয়ালিটি ম্যাটেরিয়াল তৈরি করতে করতে শুরু করে। তো এইটা হচ্ছে তাদের রিভলিউশন সেখান থেকে শুরু। এবং এখানে একটা গল্প আছে, মানে জাপানের এই সিনারিওর আগে, যে ইউএস আর্মির একটা গল্প আছে যে তারা কোয়ালিটি প্যারামিটারকে বুলেট এবং টেস্টিং এর ক্ষেত্রে আমরা অনেক কিছু গল্প, অনেক সিনারিও ছিল ওগুলো অ্যাড্রেস করে। তো এগুলো আমরা থার্ড ইয়ারে পড়ি, তো আমি নিজের গল্পগুলো এখন বলতেছি না, খুব সংক্ষেপে আজকে সেশনটা শেষ করবো। সো আমরা এখানে একটা কথা বলি যে ভালো জিনিসটার কোয়ালিটি যদি বাড়ে তার মানে দাম কমে। এখন এটা একটু মনে রাখতে হবে। তুমি এটা কি বললা, অনেকেই বলবে স্যার কি বলেন, ভালো জিনিসের দাম কম কেমনে হয়? আসলে ভালো জিনিসের দাম কম ব্যাপারটা এইটা প্রোডাক্টের দাম বোঝানো হচ্ছে না, এটা প্রসেসের দাম বোঝানো হচ্ছে, প্রসেস থেকে কস্টিং বোঝানো হচ্ছে। আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। সে ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম আমার একটা প্রোডাকশন প্রসেসে আবার 100 পিস প্রোডাক্ট বের হবে, প্রতিটা প্রোডাক্টের দাম 10 টাকা। তাহলে কত টাকা আয় করতে পারবো আমরা? 10 টাকাটা। 10 টাকা হলে 1,000 টাকা না? ঠিক আছে স্যার। 1,000 টাকা, 1,000 টাকা আয় করতে পারবো। আমরা বলতে পারি 10 টাকার বেশি বিক্রি করা যায় না। ঠিক আছে। তো এখন ধরে নিলাম এই প্রতিটা প্রোডাক্ট যখন হচ্ছে আমি 100 পিস যখন বেচতে চাই বা কি করছি, আমি প্রোডাকশন করতে গিয়ে 100 পিস বানানোর জায়গায় মানে আমার দেখা গেল 5 পিস নষ্ট হয়ে গেল। কত পিস নষ্ট হয়েছে? 5 পিস। 5 পিস। তার মানে 95 পিস কি আছে? ওকে আছে। এই 95 পিস যে ওকে আছে, আমরা এই 95 পিসের যে ক্ষেত্রে যদি বলি, এই 95 পিসে যদি আমি বাজারে 10 টাকা দামে সেল করি, কত টাকা পাওয়া যাবে? 950। 950। 50 টাকা। তার মানে ওভারঅল আমরা যদি বলি আমাদের কিন্তু আসলে প্রোডাকশনে আমার এখানে যদি 1,000 টাকায় তুলতে হয়, তাহলে যদি সে আমার ব্যবসার পলিসি এরকমই থাকে যে আমি ওই এই প্রসেস থেকে 1,000 তুলছি, তাহলে কি আউট করতে হবে আমাদের, পার পিস প্রাইসিং কি বাড়াতে হবে না? দশ জি টাকা স্যার। ধরে জি স্যার। করতে হবে। তো যদি আমি প্রপারলি এই প্রসেসের কোয়ালিটিকে পরে অ্যাড্রেস করি ঠিকঠাক মতো, তাহলে হতে পারে যে আমাদের এই পার পিস কস্টিংটা অনেক ক্ষেত্রে কি হবে, মানে কমে যাচ্ছে। এবং এটা এমনও সম্ভব আরো যদি আমি ইফিসিয়েন্সি বাড়ায় 100 পিসের জায়গায় এখানে 110 পিস বানাই ফেলতে পারি, তো অনেক অল্প সময় বানাতে পারি, কস্টিং আমি আনন্দ কমাতে সক্ষম হব। এখন যেটা আমরা বললাম কোয়ালিটিফুল প্রোডাক্টের দাম বেশি হয়, সেটা আমরা এখন যতক্ষণ যেগুলো নিয়ে কথা বললাম এটা হচ্ছে প্রসেস নিয়ে কথা বললাম, কি বললাম, প্রোডাকশন প্রসেস। আর আমরা যেটা টিভিতে অ্যাড ট্যাড দেখি অনেক সময় যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, আগে অ্যাড ট্যাড হইতো এরকম, কি যেন অ্যারাবিয়ান হর্স সুপার পরে একটা চ্যানেলের একটা ঠিক আছে স্যার, টিনের চালের। দিনের চালে আসছে, তোমার ছোটবেলায় দেখতাম আমরা, খেলাধুলা মাঝখানে দেখতাম। তো এখন ওই যে অ্যাডের যেটা বলা হয়েছে প্রোডাক্টের কথা বলা হয়েছে, প্রোডাক্টের ক্ষেত্রে আসলে যদি বেটার কোয়ালিটি বলতে আমরা যদি বেটার কম্পোনেন্ট বেটার ভালো জিনিস দেওয়া হয়, ওইটার কথা বলা হয়তো বা বলা হয়েছে। কিন্তু বাস্তবে আমরা যেটা বললাম প্রসেস নিয়ে বলছি। কারণ আমি যখন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার, আমরা কিন্তু প্রসেসকে নিয়েই বেশি এমফেসাইজ করি, কারণ গ্লোবালি এটাকে সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা প্রসেস ইঞ্জিনিয়ারিংও বলে। আচ্ছা, সেকেন্ড, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি তাহলে কস্ট বেড়ে গেলে কি হয়, কস্ট কমে যায় যদি কোয়ালিটি বাড়াতে পারি আমরা। তাহলে এই প্রসেসের কোয়ালিটি বাড়াই ফেললাম, আমি পরবর্তীতে দেখা গেল যে এই 95 পিসের থেকে আবার কি করলাম, অ্যানালাইসিস করে কি সমস্যা, কোথায় কি সমস্যা সমাধান করে এমন একটা পথ বের করলাম সেখানে 100 পিসের বেশি প্রোডাকশন হয়। তখন কিন্তু আমি আহ, আরো কি হবে, আমার কস্ট কমে গেল, ওই সময়ের মধ্যেই করতে পারলাম, এবং টাকা আমি যা 1,000 টাকা তার থেকে বেশি টাকা আমি করতে পারলাম। তো মোটামুটি কোয়ালিটি নিয়ে যদি আমরা আরো কিছু কোম্পানি বলি, যা গ্লোবাল কোম্পানি, এবং তারা খুব কম দামে আমাদের প্রোডাক্ট দেয়, দুটো কোম্পানির নাম হচ্ছে হোন্ডা অ্যান্ড টয়োটা। আর টয়োটা হচ্ছে বলা যায় আমাদের টয়োটার অনেক কেস আমরা সামনে অ্যাড্রেস করবো বিভিন্ন সময়, ট্রেনিং সেশন টেশন হলেও টয়োটার কথা আসবে। টয়োটা জাপানি, হোন্ডা দুটো গাড়ি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, যেটা জাপানি কোম্পানি, বাট এটা গ্লোবালি অনেকগুলো কান্ট্রিতে রিচ করে ইনক্লুডিং বাংলাদেশ। বাংলাদেশে তুমি টয়োটার বাইরে অন্য কোনো গাড়ি তেমন পার্সেন্টেজে পাবাই না, টয়োটা হচ্ছে 85% প্লাস। ইয়েস স্যার, জাতীয় গাড়ি। হ্যাঁ, জাতীয় ব্র্যান্ড, এবং ভেরি চিপার কম্পেয়ার টু দ্য আদার কোম্পানি। তুমি যদি অন্য কোম্পানির সাথে একটু কম্পারিজন করো, তাহলে হ্যাঁ টয়োটা গাড়ির দাম 25 লাখ টাকা,
এটাও অনেক দাম আমাদের জন্য, অনেকের জন্য যারা ধরো একটা মানে ওই কন্ডিশন কার, সেম এগেন ওই সেম কার যদি তুমি আরেকটা কোম্পানিতে যাও, দেখবা এটার দাম 35 লাখও হয়ে যেতে পারে। একই মডেল বা একই প্যাটার্ন, অলমোস্ট সেম ফিচার্স, দাম বেড়ে যায়। কারণ টয়োটা কি করে অনেক কম দামে দেয়, কারণ তাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কোয়ালিটি। ঠিক আছে, তারা কোয়ালিটি এনশিওর করার জন্য প্রসেস লাইনটাকে অপটিমাইজ করে ফেলছে, কিছু সাপ্লাই চেইন নেটওয়ার্ক ডিজাইন করছে, এবং প্রোডাকশন প্রসেস যেটা, সেটাকে আমরা বলি ওদের টয়োটা, টয়োটার যে প্রোডাকশন প্রসেস, সেটাকে আমরা বলি হচ্ছে টয়োটা, টয়োটা প্রোডাকশন সিস্টেম, টিপিএস। হ্যাঁ, তোমরা এই সার্চ করলে পাবা। এইটা নিয়ে অনেক রিসার্চ হয়, লিন আমরা যখন পড়বো লিন ম্যানুফ্যাকচারিং তো পরেই পড়বো, এইটা নিয়ে মোটামুটি টয়োটা কাজ করে। তো যাই হোক, আমরা তাহলে একটা সামনের স্লাইডে চলে যাবো। আচ্ছা, সোফার অনেক কথা তো বললাম, প্রশ্ন আছে কোনো? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন কোয়ালিটি বলতে গেলে আমাদের কিছু কস্টিং এর ব্যাপার চলে আসে। কস্টিং, কস্টিং কি, একটা হচ্ছে প্রোডাক্টটা যদি আমি কনফার্ম করতে চাই, তাহলে কিছু লোকবল দরকার হয়, কিছু সার্টিফিকেশন দরকার হয়, কিছু পলিসি দরকার হয়। এই কস্টগুলোকে আমরা বলি কস্ট অফ পারফরমেন্স। হুম। আর পারফরমেন্স কস্ট, এটাকে আমরা প্রিভেনশন, বিপদের থেকে বাঁচার জন্য লোকজন আগে নিব, অ্যাপ্রাইজাল, এগুলোকে আমরা বলি। আর যদি আমরা বলি কস্টটা নষ্ট হয়ে গেছে, ফেইল করছে, তার দুরকম কষ্ট, একটাকে বলি ইন্টারনাল ফেলোর, একটা বলি এক্সটার্নাল ফেলোর। ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা এখন সংক্ষেপে একটু আলোচনা করবো তাহলে। একটা হচ্ছে কনফার্মেন্সের কস্ট, একটা হচ্ছে নন কনফার্মেন্সের কস্ট। তো নন, এইগুলো আমরা আগেই বললাম যে এই কস্টগুলোর ক্ষেত্রে, আচ্ছা, হ্যাঁ, last। তো এখানে একটু সংক্ষেপে বলে দিই, যেহেতু আমাদের এখানে খুব সংক্ষেপে রাখা আছে স্লাইডে, আমাদের সামনে ওই কস্টের ব্যাপারে খুব কথাও তেমন নাই। আমরা জাস্ট দু এক লাইন বলি তাহলেই হবে। আহ, যদি আমরা এখন যাই কস্টের ব্যাপারে, দেখো, কনফারেন্স তো বুঝতেই পারলাম, আমার লোকবল নিয়োগ করা, কিছু পলিসি মেকআপ করা, এটা হচ্ছে প্রিভেনশন বা অ্যাপ্রাইজাল। নন কনফারেন্স কস্টটা কি, যে প্রোডাক্টটা নষ্ট হয়ে একটু আগে বললাম না, যেমন 5টা বোর্ড নষ্ট হয়ে গেছে, এই 5টা বোর্ডটা কি তাহলে আমি আর 10 টাকায় দাম বিক্রি করতে পারছি? নো স্যার। উল্টা বিক্রি করলে কি হবে জানো? বিক্রি করলে ওই কাস্টমার ওইটা নিয়ে বলবে, ভাই এই কোম্পানি ফালতু কোম্পানি, এই প্রোডাক্ট নিব, রেপুটেশন নষ্ট হয়ে যাবে। যেমন আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যেমন ধরো বাংলাদেশের মানুষ, আমরা যেভাবে বড় হই, আমাদের যে আমাদের ফ্যামিলিগত ভাবে আমাদের বাচ্চাদের প্রতি প্রচন্ড টান থাকে, ছোট বাচ্চাদের। তো বাবা মারা নিজেরা অনেক উল্টাপাল্টা কিছু খাইতে পারে নিজের জন্য, বা স্বাস্থ্যকর না খাবার খেতে পারে। কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু টপ প্রায়োরিটি থাকে যে না, স্বাস্থ্যকর খাবার খাওয়াইতে হবে, এরকম কিছু প্যারামিটার তাদের অ্যাড্রেস করে, একবারে ছোট বাচ্চারা তো করায় নেই। তো এখন রিসেন্ট আমরা যদি বলি 2012-13 সাল বা একটু পরে 16-17 সালের দিকে, মার্কেট লিডিং একটা কোম্পানি ছিল, যেটা হচ্ছে ফুলক্রিম মিল পাউডার, পাউডার মিল বের প্রডিউস করতো। ধরো নাম অনেকেই চিনবা, ডানো কোম্পানি। এবং তার সেকেন্ড কম্পিটিটর ছিল হচ্ছে ডিপ্লোমা। তো কি হলো, ডানোর প্রোডাক্টের মধ্যে অতক্ষণ কিউসি করে পাওয়া গেল যে মেলামিন পাওয়া যাচ্ছে। মেলামিন হচ্ছে এক ধরনের কেমিক্যাল, যেটা আসলে শিশুদের জন্য বা হেলথের জন্য খুবই ক্ষতিকর। তো এই রেপুটেশনে এটা যখন অ্যাড্রেস হয়ে গেল, মোটামুটি বাংলাদেশের অধিকাংশ মানুষ আর ডানা দুধ খাওয়া বন্ধ করে দিল। আমরা ছোটবেলায় আমাদের বাসাতে এরকম হয়েছে, টিন থাকতো, ডানার টিন, ওই টিনের মধ্যে কোনো বিস্কিট টিস্কিট রাখতো, মানে পাউডার মিল্ক শেষ হয়ে যেত। তো এটাকে আমরা বলি এক্সটার্নাল ফেলোর, রেপুটেশন নষ্ট হয়ে যাওয়া। এটার জন্য যেটা হয়, মার্কেটে গুডউইল নষ্ট হয়ে যায়, ব্যবসার 12টা বেজে যায়, এটা ব্যবসা ফিরানো যায় না। সেম এগেন কোনো একটা ধরো, সেফ হয় আমাদেরকে নিয়েই বলি, টিচারদের মধ্যে কারো একটা আনএথিক্যাল সিনারিও তোমার কাছে অ্যাড্রেস করলো, হল, এইটা যদি টিচারদের মধ্যে ছাত্রদের কাছে পর্যন্ত চলে যায়, বা আমাদের মানে আরো টপ ম্যানেজমেন্ট পর্যন্ত চলে যায়, এটা এক্সটার্নাল ফেলোর ফর দ্য টিচার্স। হ্যাঁ, এক্সটার্নাল ফেলোর কেন? তার রেপুটেশন নষ্ট হয়ে যাবে, সে যতই ক্লাসে আরো ভালো হতে চাক, আনএথিক্যাল অ্যাটিটিউডের কারণে তাকে এতই ভালো ক্লাসে মানতে চাবে না। ইন্টারনাল ফেলোরটা কি? এমন যদি হতো প্রোডাক্টটা কিউসির অবস্থাতেই যদি আমি ফেলে দিই, তাহলে আর কত লস হতো, হয়তোবা দেখা যায় যে ওটা প্রোডাক্টের যে দামটা, ওইটুকু লস, সেটাকে আমি জানা ফিল করবো। তো এগুলো নিয়ে আমরা আরো ডিটেল, আমরা থার্ড ইয়ারের মধ্যে কোয়ালিটি ম্যানেজমেন্ট কোর্স আছে, তখন পড়বো ইনশাল্লাহ। তো এখানে আমাদের একটু গল্পগুলো বলা হয়েছে যে কোয়ালিটির আসলে 4টা স্টেজ: ইন্সপেকশন কোয়ালিটি, দেন কিউসি, কোয়ালিটি কন্ট্রোল, দেন রিলেশনশিপের আগে হয়, তারপরে ছিল হচ্ছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়ার টু, কোয়ালিটি অ্যাসুরেন্স, দেন কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটাকে আমরা TQM বলি। তাহলে 4টা স্টেজ, প্রথম হচ্ছে ইন্সপেকশন বেস কোয়ালিটি, দেন হচ্ছে আমরা বলি কোয়ালিটি কন্ট্রোল,
দেন কোয়ালিটি অ্যাসুরেন্স আর কোয়ালিটি ম্যানেজমেন্ট। এখন এখানে চারটে স্টেজের যে আছে, আমরা একটু সামারিতে চলে যাই, চারটে স্টেজ বলতে কি কি বোঝানো হচ্ছে বা কি করা হচ্ছে। সো প্রথম যেটাকে বলি ইন্সপেকশন বেস কোয়ালিটি। এখন এটা হচ্ছে গিয়ে, ধরো তুমি আগে তো আসলে এরকম ভাবে গ্লোবালি বিশ্বের ব্যবস্থা এমন ছিল না। মানুষ কি করতো, বিনিময় প্রথার মাধ্যমে চলতো। মানে হচ্ছে ধরো তুমি একটা ইলিশ মাছ ধরছো, আরেকজন হচ্ছে ধান আজকে কি করছে, ধান সিদ্ধ করে ধান হয়েছে, চাল হয়েছে, সে এখন বাজারে এই চালও নিয়ে আসছে আর ইলিশ মাছ নিয়ে আসছে। তাহলে কি হয়েছে, যে ইলিশ মাছ যার দরকার সে কি করছে, সেই ইলিশ মাছ, চাল ব্যবসায়ী কিনছে। হ্যাঁ, এবার সব করে, যেটাকে আমরা বিনিময় প্রথা, এগুলো তোমার সমাজ বিজ্ঞান বই পড়ে আসছো। এখন যখন ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন হয়ে গেল, রেনেসাঁ বিপ্লব আমরা বলি, তখন এরপর থেকে মানুষ ফ্যাক্টরিগুলোতে যে প্রোডাকশন তৈরি করা শুরু করলো। তার মানে বিশাল একটা আলাদা জায়গা হবে, সেই জায়গাগুলোতে কি হবে, মানুষ শুধু ওই কাজের জন্য যাবে। তার এক পর্যন্ত ওই চালের যে বিক্রেতা বললাম, যে ইলিশ মাছ, অথবা আরেকজন ছিল মাটির কলস বানাইছে, তার বাড়ির উঠানে, বাড়ির কোনাতে ছোট একটা জায়গা, অথবা আশেপাশে ছোট্ট একটা জায়গা নিয়ে সেখানে এই লুম দিয়ে কাপড় সেলাই করে, তারপরে হচ্ছে গামছা বানাই, লুঙ্গি বানাই, আবার সেম আরেকজন হচ্ছে কি বানাই, সুতা বানাই, এরকম ভাবে ঘরের কাজ ঘরের মধ্যেই করতো। এটাকে আমরা বলি কুটির শিল্প। মুড়ি ভাজতো, মুড়ি ভেজে রাস্তায় ইয়েতে বাজারে নিয়ে যেত হাতে করে। এই জিনিসগুলো যখন ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন হলো, এই কুটির শিল্পগুলো ছোট হয়ে গেল, আরো ছোট হয়ে গেল। তখন আর এই হাতের ব্যাপারগুলো আর খুব বেশি অ্যাড্রেস করা সম্ভব হলো না। ফ্যাক্টরিতে যাওয়া হবে, অনেকগুলো মানুষ একটা ফ্যাক্টরিতে কাজ করবে, এবং কাজ করার পরে সেই প্রোডাক্টগুলো প্যাকেজিং হয়ে সুন্দর অ্যাট্রাকটিভ প্যাকেজিং হবে, হয়ে কাস্টমার কাছে ফেরত আসবে। সেটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন। এই ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন কথা, তো প্রথম যে ইন্ডাস্ট্রি যখন রেভুলেশন হয়ে গেল, তৈরি হয়ে গেল, দেখা যাচ্ছে তখন একটা সিনারিও চলে আসলো, ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে ওয়ার্কার। তো ব্যাপারটা এমন হলো যে ইন্সপেকশন বেস কয়টা আমরা বলছি, ইন্সপেকশন মেইন ইয়ে ছিল যে হচ্ছে চেক করা। একটা প্রোডাক্ট আমি বানাইলাম, আর একজন চেক করে। এখন বোঝানোর জন্য বলতেছি, মনে করো আমি সকালবেলা প্রোডাকশন দেওয়া শুরু করলাম। হ্যাঁ, কি করলাম, প্রোডাকশন দিলাম, 100 পিস ধরো একটা মাটির কলস বানাইছি। একটু পরে কাস্টমারের রিকোয়ারমেন্ট কেমন ছিল, কি বৃত্তান্ত, ওই মাটির কলস দেখা কিউসি করবে হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্ট। কে করবে, কোয়ালিটি কিউসি ডিপার্টমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট করবে। তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্ট কি করলো, প্রোডাকশন করলো কত পিস, 100 পিস। একটু পরে প্রোডাকশন শেষ হয়ে প্রোডাকশন ডিপার্টমেন্ট বেতন নিয়ে চলে গেল। কিউসি ডিপার্টমেন্ট এবার কি করা শুরু করলো, টেস্ট করা শুরু করলো জিনিসটা কেমন, ভালো না খারাপ। হ্যাঁ, দেখে প্রতিটা কলেজই ফুটা, এটা সমস্যা ওই সমস্যা, সবগুলো কলেজ বাদ দিয়ে দিল, রিজেক্টেড। এখন তাহলে বলো তো, প্রোডাক্ট কি আর বাজারে যাবে? তাহলে আর এমন কি সম্ভব কিনা, ওই প্রোডাক্টটা যেহেতু বাদও হয়ে গেছে, কোম্পানির মালিকের যে এত টাকা র মেটেরিয়াল কস্টিং হলো, লেবার কস্টিং হলো, কোন টাকা পয়সা সে উঠাতে পারলো এই প্রোডাক্ট থেকে? না। উঠাতে পারলো না। তো এইটাকে আমরা বলি ইন্সপেকশন বেস কোয়ালিটি, যে আসলে আমরা কখন করতেছি, যখন অলরেডি প্রোডাকশনের প্রসেসে প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে, তখন আমি এটা ঠিক করার চেষ্টা করতেছি। তো এটা ঠিক করা তো আসলে সম্ভব না। তো এটাকে আমরা বলি আসলে কারেক্টিভ অ্যাকশন টুক প্লেস এট দ্য এন্ড অফ দ্য প্রোডাকশন। কখন, প্রোডাকশন লাইনের শেষে। তার মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট প্রোডাকশন করে, প্রোডাকশন বলে ভাই আমার তো দেখার উচিত না কোয়ালিটি ভালো না খারাপ, আমাকে বলছে বানাইতে আমি বানাই দিছি, ভালো হলে নাও নাহলে ফেলে দাও। আর কিউসি বলতেছে ভাই আমি এত কিছু বুঝি না, প্রোডাকশন খারাপ, ফাঁকিবাজ, কাজ উল্টাপাল্টা করছে, আমি পড়তো কিউসিতে 500 দিয়ে দিব না। তাহলে এইভাবে আমাদের দেখা যাচ্ছে এমন একটা লস হয়, কোম্পানি লাল বাতি জ্বলে যেতে পারে। তো এটা গেল, আমরা বললাম এই স্টেজ, আর্লি স্টেজকে আমরা বলি কি, কিউসি। কিউসি মানে কি, কোয়ালিটি কন্ট্রোল। এরপরে যেটা আসলো এসকিউসি, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, এখানে লেখাও থাকবে হয়তো বা, এখানে লেখা যে এসকিউসি, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। এখন স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল হলো কি, ফ্যাক্টরি হয়ে গেছে আরো বড়, আর সবগুলো টেস্টিং তো এমন না যে মজবুত টেস্টিং, নন ডিস্ট্রাকটিভ টেস্ট। সে ফর এক্সাম্পল বুলেট, মনে করো একটা ফ্যাক্টরিতে বুলেট হয়েছে 10,000 পিস। বুলেট টেস্ট করার পরে তুমি ফায়ারিং করে দেখলা সবগুলো বুলেট ভালো না খারাপ, তারপরে সবগুলো বুলেট ফায়ার করে দেখলাম সবগুলো বুলেটই ভালো ছিল। এখন তাহলে যুদ্ধক্ষেত্রে কতটা বুলেট পাঠাতে পারবা প্রোডাকশন লাইনে? একটা না স্যার, সব তো এমন কি টেস্ট সম্ভব করে কিনা, ফেলছি। তাহলে ওর পরে ধরো যেহেতু ভালো হয়েছে দেখে আবার বুলেট বানালে আমি 10,000, যেহেতু মনে করতেছে আগের বার যেহেতু ভালো বানাইছে, এবারে ভালো বানাইছে, পাঠাই দিলাম না টেস্ট করে। ফ্যাক্টরিতে যাওয়ার পরে যুদ্ধক্ষেত্রে যে দেখে সব বুলেটই সমস্যা, ফায়ার ঠিক মতো হয় না, মানে উল্টাপাল্টা হয়ে যায়, বন্দুকের মধ্যে আটকে যায়, মাপ ঠিক নাই। তাহলে বুঝতে পারছি
কোয়ালিটি ব্যাপারটা যখন টেস্ট টেস্টগুলো নন ডিস্ট্রাকটিভ না হয়ে ডিস্ট্রাকটিভ টেস্ট হয়ে যায়, তখন কিন্তু আসলে আমি 100% টেস্টিং করতে পারছি না। তখন আমরা স্ট্যাটিস্টিক্যাল একটা মেথড ফলো করি, স্যাম্পল নেই। যেমন তোমার শরীরে রক্তের মধ্যে আমরা চেক করে দেখি যে হিমোগ্লোবিন কত, যে ডেঙ্গু হলে চেক করে না, কি করে, একটা বলে যে একটা এলাকায় ঢুকে পড়ো, এখানে ঢুকেন, আপনার শরীরে সব রক্ত বের করে আমরা চেক করে দেখবো, তারপর রক্ত শরীরে দিয়ে দিব, করে এরকম না, না, করে। শরীরের হাতের অল্প নেই। হাতে পায়ে যে কোনো র্যান্ডম একটা জায়গা থেকে কি করে, অল্প একটু ব্লাড নেই, নিয়ে ওইটাকে 3-4 বার টেস্ট করে একটা স্ট্যাটিস্টিক্যাল ডিসিশন মেকিং করে যে ভাই এইটুকু স্যাম্পলে দেখেছে যেহেতু বাবা তার শরীরে হিমোগ্লোবিন কম আছে, তাহলে পুরো শরীরেই কম আছে মনে হয়। বুঝতে পারছি। তাহলে এটাকে জি বলতে স্যার। স্যাম্পলিং মেথড। তো এরকম স্যাম্পলিং করা হয়, সেটা হচ্ছে কি আমাদের স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলে। আর যখনই আমরা বললাম যে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল মেথড, তো বললাম যে স্যাম্পলিং লাগে, এটা অল্প বেশি স্যাম্পলের বাইরে যদি আমাদের লিমিট থাকে, লিমিটের বাইরে চলে গেলে আমরা যদি কোয়ালিটি ইয়ে হয় নাই, একসেপ্ট হয় নাই। আর থার্ড স্টেজকে আমরা বলি কোয়ালিটি অ্যাসুরেন্স। এটা আমরা কাজ করি বেসিক্যালি কোয়ালিটির প্রোডাকশন করে, এটা আমরা কাজ করি। কোয়ালিটি অ্যাসুরেন্স যখন বলতেছি, এটাকে আমরা বলতেছি যে এই কাজগুলো হয় বেসিক্যালি যখন আমরা প্রসেস নিয়ে ভাবি। কি নিয়ে ভাবি? প্রসেস। প্রসেস নেই। প্রসেস তার মানে প্রোডাকশনের আগে, প্রোডাকশন আগে না প্রসেস আগে? আগে তো প্রসেস জানা হয়, তারপর না প্রোডাকশন হয়। রুটি কেমনে বানাতে হয়, না জানলে রুটি বানাতে পারবা? না, আগে প্রসেস করা লাগবে। সেটাই তো, এই যে প্রসেস নিয়ে আমরা যখন এখন অ্যাড্রেস করতেছি প্রসেস, তাহলে প্রসেসটা যদি আমি ঠিক করে ফেলি, তাহলে প্রসেস থেকে এমনি হবে কি প্রোডাকশন ঠিক হবে। আমি উদাহরণ যেভাবে বলতেছি, আচ্ছা এই যে শুনেছো না প্রশ্নপত্র ফাঁস হয় বিসিএস এর, কেন ফাঁস হয়? ঠিক স্যার। এই প্রসেসের সময় হয়তো বা এ করে। কোনো দরবেশ চলে আসে, সে কি করে, ধ্যান দেয়। আচ্ছা, আচ্ছা মেডিকেলের মানে, তো ফাঁস হয়েছে শুনেছো তাই জি স্যার। আইএলটিএস, হ্যাঁ শুনেছো বুয়েটের প্রশ্ন ফাঁস হয়েছে। না, বইয়ের একটা এখনো শুনি নাই। আচ্ছা, কারণ কি, হয়তো বা বুয়েটের যে প্রসেস তারা ফলো করছে, সেখানে আমি প্রসেসটা অনেক ডিটেল বড় প্রসেস আমি এখন বললাম না, সামনাসামনি একদিন বলবো। তো ওই কারণে আসলে প্রসেসটা এমন ভাবে সাজানো যে কোন ধাপ থেকে কোন ধাপে যাবে সবগুলো রিজিড ফিক্স ফ্রেমের মধ্যে আছে। এই জন্য কোনোভাবেই এটা আসলে ব্রিজ করা সম্ভব না। আমি একটা উদাহরণ দিই, কুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে। ওই যে কুয়েট অ্যাডমিশন পাইছে, আমার একটা মেইন কোয়েশ্চেন ছিল। তো আমার এক রিলেটিভ আমাকে বলতেছে, তোর যে রিলেটিভ তুই কোন সাবজেক্ট পাস, আমি বললাম যে ভাই আমি মেকানিক্যাল অথবা আইটি পাচ্ছি। তো বলে আমার পরিচিত লোক আছে, আমি, উনি আবার এমপি মানুষ, বুঝে সবসময় রাজনৈতিক ব্যাপার তো থাকেই। তো তুই চিন্তা করিস না, আমি বলে দিব না, ওকে সিএসসি দিয়ে দিবে। আমার সিএসসি করার খুব শখ ছিল, ঠিক আছে। তো এখন আমি তো প্রথমেই শুনছি যে না, এখানে কোনো নয় ছয় হওয়া সম্ভব না, যেটাই বলবে সফটওয়্যার থেকে আসে, সো চেঞ্জ হবে না। তো তারপরে সেই রাজনৈতিক নেতা ধরে নেতা চলে গেল ভিসির কাছে, ভিসিও রাজনৈতিক লোক, ভিসির কাছে যে বললো এরকম যে এই আমার এক এবং আত্মীয় আছে এই সেই। তো ভিসি বলল, দেখেন আমি তো বুঝতে পারছি আপনারা খুব সুন্দর একটা জিনিস নিয়ে আসছেন, কিন্তু আমরা একটা এমন সফটওয়্যার দিয়ে এই কাজটা করি, এটা ম্যানুয়ালি করা হয় না। সো আমরা যতই যাই করেন না কেন, আমার ছেলেও যদি এখানে পড়তো, তাকেও আমি চাইলে আমার মেইন পোর্শন তাকে উঠাই দিয়ে তাকে অন্য সাবজেক্ট দিয়ে দিতে পারবো না। আমি বুঝতে পারছি। সো যদি আমার প্রসেসটা রোবাস্ট হয়ে যায়, যেমন তোমাদের রুটিন কখনো এমন দেখবা না যে সকাল 9টা 30, 9টা 30-এর মধ্যে আমার ক্লাস, আবার সাথে আরেকটা ক্লাস দেখছো, ইংলিশ ক্লাস, সম্ভব? হ্যাঁ, না। সম্ভব। কিন্তু সফটওয়্যার আগে আমাদের একটা আগে সফটওয়্যার ছিল, সফটওয়্যার সম্ভব ছিল। সফটওয়্যারে অটোমেটিক একসাথে মাঝে মাঝে কিছু ছাত্রের ক্ষেত্রে ডাবল পড়ে যেত, আমরা দেখতাম হয়তো। তো যাই হোক, তাহলে এটাকে আমরা বলি থার্ড স্টেজ কোয়ালিটি অ্যাসুরেন্স। যখন প্রসেস ঠিক হয়ে যায় আমরা বলতে পারি কোয়ালিটি অ্যাসুরড, এইখানে ভুল হবে না, লাইন তো ঠিক আছে, প্রসেস তো ঠিক আছে, যন্ত্রপাতি ঠিক আছে, র মেটেরিয়াল সব ঠিক আছে, আমি ঠিক মতো দিয়েছি, ঠিক আছে। তো প্রসেসটা তখন যদি সুন্দর হয়ে যায়, এটা হয়। আর লাস্ট যে স্টেজটা আমরা বলছি টিকিউএম, যেটা বলতেছে কোয়ালিটি কনসার্নটা আসলে বেসিক্যালি এই দুটা ডিপার্টমেন্ট, এখনো পর্যন্ত আমরা দুটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলেছি, প্রোডাকশন ডিপার্টমেন্ট আর কি ডিপার্টমেন্ট, কিউসি ডিপার্টমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট। সো প্রথম দুইটা স্টেজে আমরা এটাই বলি যে আর্লি স্টেজ আর নেক্সট স্টেজে আমরা বলি যে এটা কোয়ালিটির জন্য কনসার্ন কারা, ওই কিউসি ডিপার্টমেন্ট আর কি ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট। আর থার্ড স্টেজ যখন অ্যাসুরেন্স হয়, আচ্ছা দেখো তো, আমাদের যে বিসিএস এর প্রশ্ন ফাঁস হলো কিভাবে হলো?
কোন একজন পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার, সে প্রসেসের অংশ তো বটেই নাকি, কিন্তু সে জি, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। না। কিন্তু সে কি করেছে, তার ড্রাইভার হওয়ার কারণে সে বিভিন্নভাবে তদবির ক্ষমতা কাজে লাগে, সে কিন্তু বের করে। তার মানে এখানে যেমন এমন হয়, বাবুর্চিও যদি সমস্যা করে, হ্যাঁ, তাহলে তো যেমন আমরা একটা এইচএসসি প্রশ্ন কিন্তু আমরা দেখেছি, এইচএসসি পরীক্ষা প্রশ্ন ফেসবুকে পাওয়া যাচ্ছে, কেন হলো, এই প্রসেসের কেউ একজন হতে পারে যে গাড়িতে করে আনতেছে, সে কোনো একটা খাপে এই সমস্যাটা হয়েছে। সো এগুলো আমরা আসলে প্রসেস যখন ঠিক হয়ে যায়, তখন আর এটা সম্ভব হয় না যে যে লোকটার কাছে যাবে ডকুমেন্ট, তাকে প্রপার ওয়েতে ইয়ে করা, সর্ট করা। হ্যাঁ, বুয়েটেরটা যেহেতু বলি ফেলছি, একটু বলি সংক্ষেপে, তাহলে বুঝতে পারবা। বুয়েটে প্রথমে ওরা সর্ট করে ফেলে যে কার কার সন্তান এবার বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল। ঠিক আছে, এবার সে বায়াসড হয়ে যেতে পারে তার সন্তানের জন্য, তাকে কমিটি থেকে আগে বাদ দিয়ে দেওয়া হয়। এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া গুলো ডিফাইন করার পরে তারপরে সিলেকশন হয়, তারপরে তারা একটা স্টেজ সেপারেট জায়গাতে যে অ্যাসেস করে। তো এগুলো সব যদি প্রসেস ঠিক হয়ে যায়, তখন আমরা কি বলি, তখন আসলে কোয়ালিটি অ্যাসুরেন্স। এখন বলো, তাহলে কি এই কোয়ালিটি অ্যাসুরেন্সে আমাদের টিম শুধু কি দুইটা ডিপার্টমেন্টের কাজ করলে হবে, কিউসি আর প্রোডাকশন? না। এখানে আরো কিছু ডিপার্টমেন্ট, সাপোর্টিং ডিপার্টমেন্ট আমাদের দরকার হবে, টপ ম্যানেজমেন্টের নিচে দরকার হবে। আর লাস্ট যে স্টেপ, সেটাকে আমরা টিকিউএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্টটা প্রতিষ্ঠানের সবার। দেখো, আমি বললাম সবই ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোম্পানি বললো হ্যাঁ আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে, কিন্তু ফাইনালি দেখা গেল এরকম যে আমাদের মালিক যিনি, তাই সে একটা বাজে র মেটেরিয়াল তার একটা দোস্তের কাছ থেকে বারবার কিনছে, তুমি কিছুই করতে পারছো না, তাহলে কি আর কোয়ালিটি রেসপন্সিবিলিটি করা সম্ভব হলো? এই জন্য এর সাথে যেটা দরকার হয়, টিকিউ আমরা বলি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটা বর্তমানে বিশ্ব এটার জন্য কাজ করতেছে। এবং তুমি যদি টিকিউ প্রপারলি প্রিপারেশন নাও, দেখা যাবে প্রফেশনাল লাইফ শুরু করলে অন্যদের থেকে তোমার স্যালারি 5 থেকে 10 টাকা এমনি বেড়ে যাবে স্টার্টিং এ। তো টিকিউ হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটাতে কোম্পানিগুলো, অর্গানাইজেশন গুলোতে টপ ম্যানেজমেন্ট লিডারশিপ সহ, ওদের লিডারশিপ ছাড়া সম্ভব না। আমরা টিকিউ এর কাজগুলো করে থাকি, দুটা ডিপার্টমেন্ট না, একবার ক্লিনার থেকে শুরু করে উপরে যারা আছে সবাই কোয়ালিটি নিয়ে কনসার্ন থাকে, সবাই বুঝে যে কোয়ালিটির প্যারামিটার গুলো কি বা কিভাবে কি করা যেতে পারে। ঠিক আছে, টিকিউএম মনে রাখতে হবে। গ্লোবালি বাংলাদেশের আরএমজি সেক্টর বা টেক্সটাইল ট্রেড এখন তারা এই জায়গাতে আছে, এসকিউসি তে আছে। আর আমাদের বিশ্ব কোথায় আছে? বিশ্ব আছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, টিকিউএম। এবং তোমাদের টিকিউএম নিয়ে আলাদা একটা 3 পেইড কোর্স পড়ানো হবে থার্ড ইয়ারে, তখন আরো ক্লিয়ার বুঝতে পারবে তোমরা। আমরা সামনে চলে যাচ্ছি। তো আমাদের এটা লাস্ট স্লাইড, আমাদের আর টিকিউ, আচ্ছা টিকিউ একটু কথা আছে এখানে, এই দুটা আমরা টিকিউ এইটুকু পড়লে স্লাইড নাম্বার 11 পর্যন্ত আমরা যাবো। সো যেটা বলছিলাম, তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি নিয়ে কাজ করে? কোয়ালিটি অ্যাসুরেন্স কাজ করে রিয়েলি এনশিওর দ্য কোয়ালিটি অফ দ্য প্রসেস। এই যেখানে প্রসেস কথা লেখা আছে। আর কোয়ালিটি কিউসি কি নিয়ে কাজ করে? এইটা বেসিক্যালি কাজ করে অ্যাক্টিভিটি যেটা দ্বারা আমরা ডিফেক্টকে আইডেন্টিফাই করি এবং প্রোডাক্ট ডিফেক্ট করে আইডেন্টিফাই করি, এবং প্রোডাক্ট নিয়ে আমরা ইয়েস নো সিনারিওতে ডিসিশন নিই। তাহলে একটা হচ্ছে রিয়াক্টিভ, মানে পরে করা হয়, কিউসিটা পরে করা হয়। আর কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা, সেটা কি করা আগে করা হয়। কোয়ালিটি অ্যাসুরেন্সের রেসপন্সিবিলিটি কি দুইটা দলের মধ্যে আছে? না, এখানে আমরা যদি বলি এভরি ওয়ান ইন দ্য টিম ইনভলভ ইন দ্য ডেভেলপিং দ্য প্রোডাক্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য কোয়ালিটি অ্যাসুরেন্স। আবার যখন আমরা যদি বলি আহ, ডান পাশেটা কিউসিতে, তখন রেসপন্সিবিলিটি কারা? কিউসিতে কে প্রোডাকশন নিয়ে ভাববে, শুধু আমি যেটা প্রথমে বলেছিলাম, অনলি কিউসি ডিপার্টমেন্ট, তারাই বলবে ভাই এটাই কোয়ালিটি, এটা এইভাবে এইভাবে কাজ করতে হবে, এটুকুই তারা ভাববে, আর কোনো কিছু তারা অ্যাড্রেস করবে না। আচ্ছা, তাহলে মোটামুটি, আর টুলস থেকে আমরা বলি বেসিক্যালি একটা কারেক্টিভ টুলস, আর ইয়ে থেকে আমরা বলি হচ্ছে বেসিক্যালি ম্যানেজেরিয়াল টুল, কি কোয়ালিটি অ্যাসুরেন্স। হ্যাঁ, এই পার্থক্যটা একটু দেখবো পরীক্ষার জন্য আমরা ইয়ে রাখি। লাস্টে আমরা যেটা বলি TQM, what is TQM philosophy? Managing quality is not the duty of the particular for the top particular department. It is the duty of each and every department, every person in the organization. তার মানে
এটা পুরো প্রতিষ্ঠানের সবাই কোয়ালিটি নিয়ে কনসার্ন, এবং কোয়ালিটি মানেই হচ্ছে কি কাস্টমার স্যাটিসফ্যাকশন, সবাই কনসার্ন। যেমন আমাদের ফ্যাকাল্টিরা হতে পারে তারা যদি ক্লাস নিয়ে কনসার্ন, কিন্তু কোয়ালিটি নিয়ে কনসার্ন, দেখা গেল আমাদের অন্য একজন কর্মকর্তা কর্মচারী সে এটা নিয়ে বলে ধরে এটা নিয়ে আমার কনসার্ন না, তাহলে কিন্তু আমরা টিকে ব্যবস্থা অ্যাচিভ করতে পারবো না। কোম্পানির প্রত্যেকে, টপ ম্যানেজমেন্ট সহ সবাই কল নিয়ে কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে ভাববে। এটা নামে হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা TQM। হ্যাঁ, তো এখানে কিছু আমি এখানে পরের স্লাইডে দেখাই দিচ্ছি, তোমরা পড়ে নিবা। ট্রেডিশনাল অ্যাপ্রোচের সাথে টিকিউএম এর পার্থক্যটা কি, টিকিউএম এর যেটা ট্রেডিশনাল অ্যাপ্রোচে কমিউনিকেশন করা যায় না, টিকিউএম ওপেন কমিউনিকেশন করা যায়, এই পার্থক্যটা তোমরা একটু গো থ্রু করবা। আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকবে টিকিউএম। আর পরবর্তী একটা সেশন আমি নিব, যেই সেশনে আমি একটু ফাইনালের ইয়ে নিয়ে রিভিউ করবো। তো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, আজকে কি ওই ক্লাস নেবেন?